হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, সানডে ক্লাসিক্যালে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে একটি ভিন্ন স্বাদের গল্প, অন্ধকার জঙ্গলে। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাদের! ইয়াসমিন ম্যাডাম, ইয়াসমিন, কোথায় আপনি? শুনতে পাচ্ছেন? ভয় নেই, আমরা আপনার কাছেই আছি। ইয়াসমিন ম্যাডাম। আমি মনে করি পৃথিবীতে মোট 3 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ নিজের শান্ত নিস্তরঙ্গ জীবনযাত্রায় কোনো ত্রুটি বিচ্যুতি পছন্দ করে না। তারা সকালে ঘুম থেকে উঠে বাজার করে, ছেলে মেয়েদের স্কুলে পাঠায়, খবরের কাগজ পড়তে পড়তে দুটো ভাত খায়, তারপর ফুলবাবুটি সেজে অফিসে বেরিয়ে যায় বা নিজের ব্যবসায় মন দেয়। দ্বিতীয় ধরনের মানুষ, এরা আবার এদের থেকে সামান্য আলাদা। তারাও জীবনে খুব বেশি উত্থান পতন পছন্দ করে না, কিন্তু সারাটা দিন আকাশকুসুম ভেবে, গাছের কচি পাতা আর প্রজাপতি দেখে, জীবনানন্দের কবিতা পড়ে সময় অতিবাহিত করে। এরা অনেকাংশে ওই প্রথম গোষ্ঠীর লোকেদের মতোই স্থবির ও অচল জীবন প্রণালীতে বিশ্বাসী। তবে এই 2 ঘরানার বাইরে আরও এক ধরনের মানুষ এ পৃথিবীর বুকে বাস করে। তাদের সংখ্যা হাতে গোনা। তারা 4 দেওয়ালের জীবনের বাইরে এক ছুটন্ত পৃথিবীর মহানাগরিক হয়ে উঠতে চায়। তাদের জীবনে শান্তি বলে কিছু নেই। অলস দুপুর, ভাত, ঘুম এসব তাদের আকর্ষণ করে না। শান্তিতে থাকলেই তাদের মন অশান্ত হয়ে ওঠে। শান্ত নিস্তরঙ্গ জীবন এদের 2 চোখের বিষ। কোথায় কোনো অজানা অচেনা কাণ্ড কারখানা ঘটে চলেছে সেসবের প্রতি এদের যত ঝোঁক। আমি এই 3য় শ্রেণীর মানুষের একজন। ছোট থেকেই গাছের মাথায় উঠে চড়াই পাখির বাসা দেখা, কুয়োর ভিতর ব্যাঙের লাফালাফি, গ্রামের সেই মরা নদী টপকে ওপারের শ্মশানের পাশের শিরীষ গাছ ছুঁয়ে আসার প্রতিযোগিতা, এসবে আমার ভীষণ আগ্রহ। পড়াশোনায় কখনোই খুব খারাপ ছিলাম না, কিন্তু বাকিদের মতো সারা দিন বইয়ের পাতায় মুখ গুঁজে বসে থাকার বান্দাও আমি ছিলাম না। বইয়ের পাতার বাইরে যে আস্ত একখানা জগৎ আছে, যে জগতে শেখার মতো, জানার মতো, বোঝার মতো অজস্র অগুন্তি উপাদান ছড়িয়ে ছিটিয়ে আছে, তার প্রতি আমার ঝোঁক ছিল অসীম। সিলেবাসের ওই সামান্য কটা পাতা আমার মৌন মগজকে কখনোই সীমাবদ্ধ করে তুলতে পারেনি। আর এই সবের পিছনে যার সবচেয়ে বড় অবদান ছিল, তিনি ছিলেন আমার ছোট দাদু। আমি বলতাম ভাইদা। আসলে আমার নিজের ঠাকুরদার খুড়তুতো ভাই এই ছোট দাদু। ঠাকুরদা ডাকতেন ভাই বলে। ছোট্ট আমি সেই ডাকটাকেই নিজের সুবিধার্থে বানিয়ে নিয়েছিলাম ভাইদা। অকৃততার ইস্পাত কঠিন মানসিকতার দীর্ঘ ও ঋজুদেহী এই মানুষটার অবদান আমার জীবনে অনস্বীকার্য। তিনি বলতেন, সবু, জীবনটা হাতের তালুর মতো চিনতে হইব, তার জন্য বড় অল্প সময় পাইবা। দেখ কোনো অংশ যেন অদেখা না থাকে। পড়ার বই পড়বা নিশ্চয়, তবে তাতে সীমাবদ্ধ থাকবা না। জানার ইচ্ছারে কখনো মাইরা ফেল না। জানবা যতদিন বাঁচবা ততদিন শিখবা। যার দেখা শেষ, তার আর মাইসা থেকে কি হইব। ভাইদার কথা আজও মনে মনে আওড়াই। যখন মনে হয় একঘেয়ে নিস্তরঙ্গ জীবনে বাঁধা পড়ে যাচ্ছি, তখনই যেন ভাইদার সেই কথাগুলো মাথার মধ্যে ঢেউ তোলে। আর সেই ঢেউয়ের মাথায় চড়ে আমি বেরিয়ে পড়ি নতুন জ্ঞানের সন্ধানে। এই যেমন এখন সুন্দরবনের বনবাদার ভেঙে এগিয়ে চলেছে এক নতুন অজানাকে জানতে। বিষয়টা অদ্ভুত, অলৌকিকও বলতে পারেন।
বিশ্বাস যে খুব একটা হচ্ছে তেমন নয়, আর তাই আগ্রহটাও বেশি। আসলে যা বিশ্বাস হয়, যা খুবই স্বাভাবিক, তা নিয়ে আর চাঞ্চল্য বোধ করার কি আছে? সে তো আর 5টা ঘরোয়া জীবনে এই নশ্বর পৃথিবীর বুকে অহরহ ঘটেই চলেছে। কিন্তু যা অলৌকিক, যা নশ্বর মানবেন্দ্রিয়ের পরিচিত দুনিয়াকে সহজেই ধোঁকা দিতে পারে, তা সত্যি কি না সেটা যাচাই করার আগ্রহ অদম্য। সে আগ্রহ নিষিদ্ধ অভিসারের মতোই মনকে নিজের প্রতি আকৃষ্ট করতে থাকে। এই আকর্ষণ স্থান, কাল, পাত্রের দূরত্ব এবং যত ব্যবধান সব তুচ্ছ করে দিতে পারে। ব্যাপারটা আরেকটু গোড়া থেকেই বলা ভালো। সপ্তাহখানেক আগে শিয়ালদা স্টেশনে গিয়েছিলাম এক বন্ধুর থেকে কিছু দরকারি জিনিসপত্র নিতে। বন্ধুটি শিয়ালদা থেকে প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করে অফিস থেকে বাড়ি ফেরে। ওর বাড়ি নামখানা। তখন 8টা, সাড়ে 8টা বাজে। স্টেশনের একটি পূর্ব নির্ধারিত জায়গায় গিয়ে বন্ধুর জন্য অপেক্ষা করছি। সে তখনও এসে পৌঁছয়নি। বোধহয় অফিস থেকে বেরোতে লেট হয়েছে তার। ভাবলাম একটু চা খেয়ে আসি ততক্ষণে। এমনি বর্ষার ওয়েদার, মাঝে মাঝে 1 পশলা 2 পশলা বৃষ্টি হয়ে চলেছে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে। একটা চায়ের দোকানে গিয়ে চার সিগারেট নিয়ে সবে চায়ের কাপে চুমুক দিতে যাব, এমন সময় পেছন থেকে এক বৃদ্ধের কথার দিকে কান চলে গেল। বৃদ্ধ কাকে যেন বলছেন, এই তাবিজটা পরে থেকো বাবা, আর মনে রেখো আল্লাহ আছেন, তিনি রক্ষা করবেন। অযাচিত কৌতূহল ভালো নয়। অন্যের কথাবার্তা এভাবে লুকিয়ে লুকিয়ে শোনাটাও যে খুব আহামরি কাজ নয় তা জানি, কিন্তু বৃদ্ধের কথা বলার ভঙ্গিতে এমন একটা কিছু ছিল যার জন্য পিছন ফিরে না তাকিয়ে পারলাম না। দেখলাম চায়ের দোকানের বসার বেঞ্চিতে একটি কিশোরকে নিয়ে এক বৃদ্ধ বসে আছেন। সাদা দাড়ি, সাদা চুল, আপাতমস্তক সাদা পোশাকে বৃদ্ধকে বেশ দেখাচ্ছিল। স্টেশনের বাইরে আলো আঁধারিতে ওই বৃদ্ধের মুখ যেন উজ্জ্বল এক জ্যোতিষ্কের মতো আকর্ষণ করছিল আমাকে। হঠাৎ খেয়াল হলো একজন অপরিচিত মানুষের দিকে এমনভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা খুব একটা ভালো কথা নয়। এদিকে ওই বৃদ্ধের প্রতি অদ্ভুত এক আকর্ষণ অনুভব করছি, তাই সেখান থেকে সরেও যেতে পারলাম না। মুখ ফিরিয়ে নিয়ে চা খেতে খেতে চুপি চুপি ওর কথা শুনতে লাগলাম। শুনলাম কিশোরটি বলছে, মৌলভী সাহেব, দিদি ঠিক হয়ে যাবে তো? আর আর কখনো এরকম করবে না তো? হ্যাঁ, আর কখনো করবে না তো এরকম? বৃদ্ধ মৌলভী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহর ওপরে ভরসা রাখো। আমি জানি তোমাদের সময়ের বড় অভাব, তবু যে কদিন সমস্যা না মিটছে সেই কদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো। দিদিকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। ওকে সব সময় কাঁচা জামা কাপড় পরাবে। আর আমার দেওয়া এই তাবিজটা ওর বালিশের তলায় রেখে দেবে। চেষ্টা করো যেন সব সময় ওকে চোখে চোখে রাখা যায়। আর হ্যাঁ, একটা কথা, ভুলেও যেন মেয়েটি আগুন বা জলের কাছে না যায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে। কিছুক্ষণ থেমে বৃদ্ধ আবার বললেন, আপাতত এই কথা মেনে চললেই আশা করি অল্প কিছু দিনের মধ্যেই সমস্যা মিটে যাবে। কোনো জিন আর ওর কোনো ক্ষতি করতে পারবে না। এই শেষ কথাটা শোনা মাত্রই আমার ষষ্ঠেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। মনের ভিতর সেই জানার খিদেটা চাগার দিয়ে উঠল যেন। ওদের কথাবার্তা শুনে বুঝলাম ছেলেটি বিদায় নিচ্ছে। বৃদ্ধ মৌলবীও সম্ভবত প্রস্থান করবার জন্য উদ্যত হচ্ছে। আর দেরি করলাম না। চায়ের কাপ আর সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে এগিয়ে গেলাম বৃদ্ধের দিকে। ছেলেটি ততক্ষণে সেখান থেকে সরে পড়েছে। বৃদ্ধ চায়ের দাম মেটাচ্ছিলেন। এগিয়ে গিয়ে নমস্কার জানিয়ে বললাম, মাফ করবেন, আপনার সাথে একটু কথা বলতে পারি? বৃদ্ধ আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইলেন।
যেন স্টেশনের ওই ভিড়ভাট্টার প্রেক্ষাপটে আমাকে চেনার চেষ্টা করছেন ভদ্রলোক। দাম মিটিয়ে পয়সার ছোট্ট ব্যাগটা নিজের ফতুয়ার পকেটে ঢোকাতে ঢোকাতে বৃদ্ধ বললেন, আপনাকে তো ঠিক। না, আপনি আমাকে চিনবেন না, সত্যি কথা বলতে আমিও আপনাকে ঠিক চিনি না। তবে এই পাশে দাঁড়িয়ে চা খেতে খেতে অনিচ্ছা সত্ত্বেও আপনাদের কথাগুলো শুনে ফেলেছি। কিছু মনে করবেন না দয়া করে। আর তাই তাই? বৃদ্ধের মুখে একরাশ প্রশ্ন। জবাব দিলাম, আসলে ওই জিনের কথাটা বললেন না, ভারী কৌতূহল হচ্ছিল, তাই জিজ্ঞেস করতে ছুটে এলাম। আচ্ছা, এই জিন বলে সত্যি কিছু হয়? বৃদ্ধ মৌলবী কোনো জবাব না দিয়ে মৃদু হাসলেন। তারপর প্রশ্ন করলেন, আপনার নামটা কি? আগে আমার নাম সোমনাথ, সোমনাথ সরকার। সোমনাথ? সোমনাথ মানে তো শিবেরই আর একটা নাম, তাই না? ঘাড় নেড়ে সম্মতি জানালাম। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ, তা করি। তাহলে আপনার যদি শিব থাকতে পারে, আমার যদি আল্লাহ থাকতে পারে, তাহলে ভূত প্রেত বা জিন থাকতে পারে না? বৃদ্ধের মুখে একটা নিষ্পাপ হাসি খেলে গেল। বললাম, এসব তত্ত্বকথা অনেক শুনেছি মৌলভী সাহেব, কিন্তু হাতে কলমে দেখাতে পারে এমন লোক দেখিনি। বৃদ্ধ হেসে বললেন, সব কিছুই যে ইন্দ্রিয়গ্রাহ্য হতে হবে তেমন কথা কোথায় লেখা আছে? এই যেমন ধরুন, আপনার মুখের ভিতর 32খানা দাঁত আছে, কিন্তু সেই দাঁতের কথা কি আপনি সারা দিনে একটি বারও চিন্তা করেন? আপনি সেই দাঁতের উপস্থিতি তখনই টের পান যখন তাতে পোকা ধরে এবং ব্যথা করে। তেমনি আমাদের চারপাশে এমন অনেক কিছুর অস্তিত্ব আছে যা বিপদে না পড়লে টের পাওয়া যায় না। তবু আপনার যখন এতই জানার ইচ্ছা, তখন সেই সমস্যার সমাধানও করা যেতে পারে। নিজের ক্ষমতার অহংকার আমার নেই, তবে কেবল এইটুকু বলতে পারি যে আপনি যা দেখতে বা শুনতে চাইছেন, আল্লাহর কৃপায় সেটুকু করার ক্ষমতা এই দীর্ঘ 70 বছরের জীবনে আমি অর্জন করেছি। একটু আশ্চর্য হয়ে বললাম, কিছু মনে করবেন না, এমন প্রতিশ্রুতি অনেকেই দিয়েছে, কিন্তু কাজে করে দেখাতে পারেনি। আপনি যখন বলছেন তখন তর্কের খাতিরে মেনে নিতে পারি, তবে ঠিক বিশ্বাস হয় না। তা সেই জিন কি এখন মানে এখানে দেখানো যেতে পারে? আচ্ছা, আপনি এই স্টেশনের মাঝে হঠাৎ করে গান গাইতে কিংবা আবৃত্তি করতে পারবেন? অথবা জটিল একটা অঙ্ক কষতে পারবেন? তো পারবেন না। ঠিক তেমনি সমস্ত কিছু সমস্ত জায়গায় করা গেলেও তা সঠিকভাবে করা হয়ে ওঠে না। সব কিছুর জন্যে পৃথক পৃথক আবহাওয়া, পরিস্থিতি এবং উপাদানের প্রয়োজন। হ্যাঁ, আমি এখানে ওই এত লোকের ভিড়ের মাঝেও আপনাকে সেই জিনিস দেখাতে পারি, কিন্তু সে বড় সাংঘাতিক জিনিস। একটু এদিক ওদিক হলেই, তার উপর নিয়ন্ত্রণ হারালেই সে কিন্তু আশেপাশের যে কোনো কাউকে ক্ষতি করে দিতে পারে। কাজেই এখানে তাকে আহ্বান করা বুদ্ধিমানের মতো কাজ হবে না। আপনি এক কাজ করুন না, আমি আপনাকে ঠিকানা লিখে দিচ্ছি,
হাতের কাজ মিটিয়ে না হয় সেখানে চলে আসুন, বরং আপনার চক্ষু আর কর্ণের বিবাদ ভঞ্জন করা যাবে। এই বলে বৃদ্ধ পকেট থেকে একটা ছোট্ট কাগজের ফালি নিয়ে তাতে খসখস করে কি যেন লিখে আমার হাতে ধরিয়ে দিলেন। তারপর মৃদু হেসে বললেন, আমার ট্রেনের সময় হয়ে গেছে, আজ আসি তাহলে। এই বলে আমার অনুমতির অপেক্ষা না করে স্টেশনের দিকে হাঁটা লাগালেন মৌলভী সাহেব। হাতের কাগজটা উল্টে পাল্টে দেখলাম টানা টানা অক্ষরে বাংলায় একটা ঠিকানা লেখা আছে। সোনাদিঘি মসজিদ, গ্রাম ও পোস্ট অফিস, মণ্ডলপাড়া, সুন্দরবন। ঠিকানার সাথে ভদ্রলোক কোনো ফোন নাম্বার দিয়ে যাননি। ইতিমধ্যেই বন্ধু এসে পড়েছিল। কথায় কথায় তাকে কায়দা করে এই মসজিদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলাম। বন্ধুটি জানালো ওই অঞ্চলে নাকি এই মসজিদের বেশ নামডাক আছে। গ্রামের অশিক্ষিত সাধারণ মানুষগুলো প্রায়শই নাকি এই মসজিদে ছুটে যায় তাদের দুঃখ নিবারণের জন্য। ওদের ধারণা এই মসজিদের মৌলভী সাহেব সাক্ষাৎ আল্লাহর দূত। তাদের মতে তাঁর ছোঁয়াতেই নাকি রোগ সেরে যায়। তিনি নাকি অলৌকিক সব ক্রিয়াকলাপ জানেন এবং জিন পরি এইসব নিয়েও তিনি কারবার করে থাকেন। বাবুরা সইয়ের ভেতর ঢুকে বসে, বৃষ্টি নামছে। মাঝির ডাকে ঘোর কাটল। তাকিয়ে দেখি চতুর্দিক কালো হয়ে এসেছে। হাতঘড়ি বলছে দুপুর 2টো। এর মধ্যেই চতুর্দিকে যা আঁধার হয়েছে তাতে সন্ধ্যা আগত প্রায় বলেই ভ্রম হয়। আকাশে কালো মেঘের পসরা সাজানো হয়েছে। সেই মেঘের দেশে মাঝে মাঝে ইতিউতি বিদ্যুতের ঝলকানি চোখে পড়ছে। গঞ্জ থেকে ভটভটিতে ওঠার সময়ই খেয়াল করেছিলাম ছইয়ের ভিতরটা বেশ অপ্রশস্ত। আমার এই লম্বা চওড়া চেহারা নিয়ে তার ভিতরে গিয়ে বসে থাকা বড্ডই অস্বস্তিকর। তাই নৌকোর সামনের দিকে মাঝির পাশে এসে বসেই ছিলাম এতক্ষণ। বর্ষার দিন বলে আকাশে সূর্যের তেজ নেই বললেই চলে। কাজেই ছইয়ের বাইরে বসতে এতটুকু অসুবিধা হচ্ছিল না, বরং এই জল জঙ্গলের দেশে ভেজা হাওয়ায় বেশ আরামই লাগছিল। কিন্তু এখন বৃষ্টির তাড়নায় ভিতরে ঢুকে বসা ছাড়া আর কোনো উপায় নেই। ভিন দেশে এসে ভিজে সপসপে হওয়া কাজের কথা নয়। শরীর খারাপ হলে যে কারণে এত দূর আসা সেই উদ্দেশ্য সফল হবে না। ছইয়ের ভিতর ঢুকে বসলাম। বৃষ্টির ছাঁট আটকাতে চারিদিক থেকে কালো মোটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। চতুর্দিকের প্লাস্টিকে বৃষ্টির মুহুর্মুহু আক্রমণ অদ্ভুত শব্দ ব্রহ্মের সৃষ্টি করছে। ভেতরটা স্বাভাবিকভাবেই বেশ অন্ধকার। আলো বলতে ভরসা একমাত্র টিমটিম করে জ্বলতে থাকা নাইট বাল্ব। সেটার লালচে আলোয় ছইয়ের ভিতরটায় কেমন ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। হঠাৎ একটা গো গো শব্দ শুনে সেই আলো আঁধারের মধ্যে দেখার চেষ্টা করলাম। শব্দের উৎস খোঁজার চেষ্টা বৃথা হলো না। আমি ছাড়া সেখানে আর মোটে 3টে প্রাণী। নৌকায় ওঠার সময় দেখেছিলাম একটি কিশোর কিশোরী আর একজন বৃদ্ধ ভদ্রলোক আমার সহযাত্রী। অমন বিকট শব্দটা যে ওই কিশোরীর গলা থেকেই ভেসে আসছে তা বুঝতে অসুবিধা হলো না। একটু উদ্বেগ দেখিয়ে প্রশ্ন করলাম, উনি কি অসুস্থ নাকি? চেহারা এবং বেশভূষা দেখে ওই কিশোর কিশোরীকে আঞ্চলিক লোক বলে মনে হয়নি। বুঝলাম আমার ধারণা ঠিক। রীতিমতো কলকাতাইয়া স্মার্টনেসের সাথে কিশোরটি বলে উঠল, হ্যাঁ, দিদির শরীরটা একেবারে ভালো না। গলাটা কেমন শোনা শোনা ঠেকল। কথার পৃষ্ঠে জিজ্ঞাসা করলাম, আপনারা কি কলকাতা থেকে আসছেন? আগে হ্যাঁ, আমরা তো কলকাতা থেকেই আসছি। ছোট্ট করে জবাব দেয় সেই কিশোর। এর বেশি প্রশ্ন করা আমার ভদ্রচিত বলে মনে হলো না, তাই চুপ করে গেলাম। ভটভটি বিকট ভটভট শব্দ করতে করতে এগিয়ে চলেছে। সেই শব্দ ছাপিয়ে মুষলধারে বৃষ্টির মৃদঙ্গ বাজছে, আর তারই সাথে তালে তাল মিলিয়ে চলছে ওই কিশোরীর গোঙানির পালা। কিছুক্ষণ চুপ করে বসে থাকতে থাকতে এই ত্রিমুখী শব্দাক্রমণে বিরক্ত হয়ে উঠলাম। বৃষ্টির শব্দ আমার নিয়ন্ত্রণের বাইরে। ভটভটি চললে তারও শব্দ হবে, সেক্ষেত্রেও আমার হাত পা বাঁধা। তাই ওই তৃতীয় শব্দ থামানোর একটা সূক্ষ্ম প্রচেষ্টা করলাম। সরাসরি কিশোরীটির উদ্দেশ্যেই বললাম, ম্যাডাম, আপনার কি শরীর খুব বেশি খারাপ লাগছে? কিশোরী বলছি বটে, তবে মেয়েটি আমার থেকে 5-7 বছরের থেকে বেশি ছোট বলে মনে হয় না। তাই কি বলবো বুঝতে না পেরে ম্যাডাম বলেই সম্বোধন করলাম। কলকাতার মানুষদের এ সম্বোধনে খুব অসুবিধা হবে না তা জানি, কিন্তু গাঁগঞ্জের মানুষ হলে কি বলতাম জানি না।
মেয়েটি কোনো উত্তর না দিয়ে একইভাবে গোঁ গোঁ করে যেতে লাগলো। কিছুক্ষণ ওই অন্ধকারে মেয়েটির মুখের দিকে তাকিয়ে থেকে বিব্রত বোধ করছিলাম। ভাবছিলাম, এ কী ধরনের অসভ্যতা রে বাবা! যতই অসুস্থ হোক, আর কিছু না বলুক, অন্তত হ্যাঁ বা না জাতীয় কিছু উত্তরও তো দিতে পারে। ছেলেটা তার দিদির থেকে আরও বছর 3-4 ছোট হবে কম করে। সে সম্ভবত আমার ওই বিড়ম্বনা টের পেয়েছিল, তাই তড়িঘড়ি জবাব দিল, দয়া করে কিছু মনে করবেন না, আসলে দিদি ওরকমই করছে কদিন ধরে। বাড়ির লোকের প্রশ্নেরই জবাব দিচ্ছে না। আসলে ওর শরীরটা একটু বেশি খারাপ, বুঝলেন? তবে চিন্তার কিছু নেই, বোধহয় আর কিছুক্ষণ বাদে আমরা মণ্ডলপাড়ায় পৌঁছে যাব। আশা করি তখন সব ঠিক হয়ে যাবে। এবার সেই বৃদ্ধ বলে উঠলেন, ও, আপনারা বুঝে মৌলভী সাহেবের অতিথি, তা সেই কথা আগে বলবেন না? যত সব। লক্ষ্য করলাম বৃদ্ধ যেন ওই ছোট্ট ছইয়ের মধ্যেই আমার দিকে আরেকটু সরে এসে ওই মেয়েটির থেকে খানিক দূরত্ব বাড়িয়ে নিলেন। আমি ভদ্রলোককে বিশেষ পাত্তা না দিয়ে ছেলেটিকে প্রশ্ন করলাম, আপনাকে ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। কিছুদিন আগে শিয়ালদা স্টেশনের বাইরে আপনি কি মৌলভী সাহেবের সাথে কথা বলছিলেন? ছেলেটি বলল, আগে হ্যাঁ। আপনি? আমি ব্যাপারটা কি করে জানলাম সেটা বোধহয় সে বুঝতে পারেনি। ওর বোঝার সুবিধার্থে বললাম, আপনি সেদিন মৌলভী সাহেবের সাথে কথা বলে বেরিয়ে যাওয়ার পরই ওর সাথে আমার প্রথম আলাপ হয়। মেয়েটির ঠিক কী হয়েছে তা জিজ্ঞাসা করা উচিত হবে কিনা ভাবতে ভাবতে হঠাৎই প্রশ্ন করলাম, কিছু যদি মনে না করেন, আপনার দিদির কি হয়েছে? প্রশ্নটা করবার সাথে সাথেই বৃদ্ধ মুখে একটা ব্যঙ্গসূচক শব্দ করে বললেন, আরে বুঝলেন না, ওরে দিনে পেয়েছে। বৃদ্ধের কথা শেষ হয়েছে কি হয়নি, অমনি যেন মেয়েটির গোঙানি চতুর্গুণ বেড়ে গেল। এতক্ষণ যে গোঙানিতে একটা কাতর আরতির ভাব ছিল, এখন তা ক্রোধের বহিঃপ্রকাশ মনে হতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে সেই গোঙানি যেন আস্ফালনে পরিণত হলো। ছেলেটি তার দিদিকে জড়িয়ে ধরে কাতর স্বরে বলে উঠল, এ দিদি, দিদি, এ দিদি, তোর কি খুব কষ্ট হচ্ছে? মেয়েটি ভাইয়ের কথার কোনো জবাব দিল না, বরং রুদ্ধশ্বাসে গড়জাতে লাগলো। ওই লালচে নাইট বাল্বের আলোয় যেটুকু দেখা গেল তাতে বুঝলাম ভাইয়ের জড়িয়ে ধরাটুকুও সে সইতে পারছে না। দু হাতে ধাক্কা দিয়ে ভাইয়ের আলিঙ্গন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে। বিষয়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে আমিও সবে ছেলেটিকে কিছু বলতে যাচ্ছিলাম, এমন সময় মেয়েটি তার স্বরে একটা চিৎকার করে ছেলেটাকে এক ধাক্কায় ছইয়ের অন্য প্রান্তে ছুঁড়ে ফেলে দিল। অমন চিৎকার কোনো মানুষের গলা থেকে বেরোতে পারে তা আমার কল্পনার বাইরে। সে চিৎকার শুনে কয়েক মুহূর্তের জন্য আমি যেন বিবশ হয়ে পড়েছিলাম। ছেলেটির আছড়ে পড়ার প্রচণ্ড অভিঘাতে সমগ্র নৌকাটা ভীষণভাবে দুলে উঠেছে। বাইরের থেকে বৃষ্টি এবং ভটভটির শব্দ ছাপিয়ে মাঝির গলার স্বর ভেসে এলো, সাবধানে বাবুরা, সাবধানে। এদিকে ছইয়ের ভিতর তখন হুলস্থুল শুরু হয়েছে। আমার পাশে বসা বৃদ্ধের আর্তনাদ শুনতে পেলাম। সেদিকে চেয়ে দেখলাম মেয়েটি দু হাতে তার গলা টিপে ধরেছে। বৃদ্ধের অশক্ত শরীর সেই আকস্মিক আক্রমণে থরথর করে কাঁপছে। জীবনে অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে আমার, কিন্তু এমন ধরনের ঘটনার সম্মুখীন কখনো হইনি। ছেলেটিকে তুলতে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে আমাকে বাধা দিয়ে বলল, ওই ভদ্রলোককে বাঁচান। বাঁচান মানে? কিভাবে বাঁচাবো? সেই মুহূর্তে আমার ঠিক কী করা উচিত তা ভাবতে ভাবতেই আরও কয়েকটা মুহূর্ত কেটে গেল। তারপর ওই নিচু ছইয়ের ভিতর আগত বিপদ ঠেকাতে বৃদ্ধের ত্রাণকর্তা হিসেবে এগিয়ে গেলাম আমি। মেয়েটির হাত দুটো ওর গলা থেকে সরিয়ে নেওয়ার জন্য টান দিলাম, কিন্তু পারলাম না। সে হাত যেমন ঠান্ডা তেমনই ইস্পাত কঠিন। মনে হলো যেন কোনো যন্ত্র মানব তার লৌহ মুষ্টি দিয়ে বজ্র আঁটুনি দিয়েছে বৃদ্ধের গলায়। প্রথম চেষ্টাতেই বুঝতে পারলাম একা আমার দ্বারা এই হাতের বাঁধন খোলা সম্ভব নয়, তাই সাহায্যের জন্য ছেলেটির উদ্দেশ্যে কাতর আরতি জানালাম, ভাই ভাই তাড়াতাড়ি আসুন, আপনার দিদিকে পেছন থেকে টানুন, না হলে এক্ষুনি ভালো মন্দ কিছু একটা ঘটে যাবে, আসুন। ততক্ষণে প্রচণ্ড নিষ্পেষণে বৃদ্ধের জিভ বেরিয়ে এসেছে। আহত কুকুরের মতো কুই কুই করে সামান্য শব্দ বেরোচ্ছে তাঁর গলা থেকে। ওর চোখ দুটো ঠিকরে উঠেছে। বুঝতে পারছিলাম আর কিছুক্ষণের মধ্যে ইহলোকের মায়া ত্যাগ করে ভদ্রলোক পরপারে চলে যাবেন। যেভাবেই হোক লোকটাকে বাঁচাতে হবে। চোখের সামনে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটতে দেওয়া চলবে না। কিন্তু মাথা কাজ করলেও উত্তেজনায় আমার হাত পা মৃগী রোগীর মতো কাঁপতে শুরু করেছে। নিজের স্নায়ুগুলোর ওপর থেকে আমার যেন নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। মনের জোর এক
একজোট করে চেপে ধরলাম মেয়েটার হাত দুটো। ওর ভাই পিছন থেকে টেনে ধরেছে দিদিকে। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় একসময় বৃদ্ধের গলা থেকে সেই আঁটুনি ছেড়ে গেল। তবে বিপদের শেষ হলো না। ছেলেটি তার দিদিকে পিছন থেকে টেনে ধরে রেখেছিল। হাতের বাঁধন আলগা হয়ে যেতেই তার সম্পূর্ণ ভার গিয়ে পড়ল ভাইয়ের ওপর। দুজনে মিলে জড়াজড়ি করে তারা নৌকোর অপর প্রান্তে ছিটকে পড়ল। আমাদের সেই অশক্ত জলযান এই অভিঘাত সামলাতে পারল না। বুঝতে পারলাম নৌকো একদিকে হেলে গেছে। মাঝি চিৎকার করে উঠল, চোখের নিমেষে লটবহর নিয়ে উল্টে গেল আমাদের ভটভটি। চোখের সামনে প্রথমে অন্ধকার, তারপর প্রবল ঘোলা জলের বুদবুদ ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। বেশ কিছুক্ষণ হাবুডুবু খেয়ে কোনো রকমে সামলে নিয়ে সেই জল থেকে মাথা তুলেছি, অমনি বৃষ্টির প্রবল আঘাতে রীতিমতো মাথায় যন্ত্রণা হতে শুরু করলো। তার মধ্যেই ওই মাঝ নদীতে নিজেকে সামলাতে সামলাতে চতুর্দিক দেখতে আরম্ভ করলাম, যদি নৌকোর মাঝি বা আমার সহযাত্রীদের কাউকে দেখতে পাই। কিন্তু জল আর জল ছাড়া কিছুই চোখে পড়ল না। হঠাৎ পিছন দিক থেকে একটা স্বর ভেসে এলো, দাদা এইদিকে। কোনো রকমে ফিরে তাকাতেই নৌকোর সেই ছেলেটাকে দেখতে পেলাম। সে তার অচৈতন্য দিদিকে আঁকড়ে ধরে পাড়ের দিকে নিয়ে যাচ্ছিল। আমায় দেখতে পেয়ে ডাক দিয়েছে। লক্ষ্য করলাম ওই দিকে একটা চরের মতন স্থলভাগ দেখা যাচ্ছে। জায়গাটা বেশি দূরে নয়, কাজেই মনে বল পেলাম। প্রাণপণে সাঁতরে সেদিকে এগোনোর চেষ্টা করতে লাগলাম। ছেলেবেলায় গ্রামের বাড়িতে প্রচুর সাঁতার কেটেছি, কাজেই সে ব্যাপারে আমার বিশেষ অসুবিধা হওয়ার কথা ছিল না। কিন্তু এই মুহূর্তেই ঝড় বাদলার মধ্যে আর যে পরিস্থিতির সম্মুখীন হয়ে নদীতে এসে পড়েছি, তাতে হাত পা ঠিক মতো কাজ করছিল না। অনেক চেষ্টার পর পায়ের তলার মাটি খুঁজে পেলাম। ধীরে ধীরে প্যাচ প্যাচে কাদা ডিঙিয়ে শক্ত মাটিতে উঠে এলাম আমরা বলতে আমি, সেই ছেলেটি, তার দিদি আর ওই বৃদ্ধ ভদ্রলোক। নেহাত এই অঞ্চলের বাসিন্দা, তাই এত কাণ্ডের পরেও ঠিক সাঁতরে ডাঙায় উঠে এসেছেন। কিন্তু নৌকোর মাঝি এবং খালাসিটির কোনো খোঁজ পেলাম না। জানি না তাদের কি হলো। উল্টোনো নৌকোটা কিছুক্ষণ ভেসে থেকে একসময় তলিয়ে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আকাশ যেন ভেঙে পড়বে এবার। সারা গা জল কাদা মেখে একেবারে বিশ্রী অবস্থা। পুরো বিষয়টা অসহ্য হয়ে উঠেছে। অন্য কেউ হলে এমতো অবস্থায় নিজের অতিরিক্ত কৌতূহলের জন্য নিজেকেই দোষারোপ করতে শুরু করত। কিন্তু এ আমার পুরনো অভ্যাস। কৌতূহলের কারণে এমন বিপদের সম্মুখীন আগে না হলেও ছোটোখাটো অসুবিধায় যে পড়িনি তা নয়। বৃদ্ধ হাহুতাশ করতে শুরু করেছেন। সারা গা জল কাদা মেখে বসে মাথা চাপড়াচ্ছেন আর বলছেন, হায় ভগবান, এ কি হলো? কি বিপদে পড়লাম ঠাকুর! আর একটু হলে ধনে প্রাণে মারা পড়তাম। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো। চরটা নেহাত নতুন নয়। এখানের গাছপালাগুলোর রীতিমতো পৌরত্ব প্রাপ্তি হয়েছে। ধীরে ধীরে সুন্দরী গাছের বনের মধ্যে দিয়ে ভিতরের দিকে এগিয়ে চললাম আমরা। এসব ওই বৃদ্ধ সহযাত্রীর পরামর্শ। উনি এখানকার লোক, আঞ্চলিক রীতিনীতি উনিই সব থেকে ভালো জানেন। আমরা বাকিরা সবাই কলকাতার মানুষ, কাজে ওর পরামর্শে চলাটাই বুদ্ধিমানের কাজ। বেশ কিছুক্ষণ হাহুতাশ করার পর একটু থিতু হয়ে ভদ্রলোক বললেন, নদীর চরে এইভাবে বসে থাকলে বিপদ হতে পারে। অন্ধকার হয়ে গেছে চারপাশে। আমরা সেইভাবে ঠাহর করতে না পারলেও বনের জন্তু জানোয়াররা এই আঁধারে দিব্যি কাজ ছাড়তে পারে। অতএব ডাঙার আরেকটু ভিতর দিকে গিয়ে রাতটা কাটাতে পারলে সব দিক থেকে সুরাহা। সেই মতো আমরা সকলে এখন চলেছি এই চরের ভিতরের দিকে। মেয়েটি এখনও অচেতন। অনেক জল টল দিয়েও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। তাই বলে তো একজন মহিলাকে এভাবে জনহীন চরের এক প্রান্তে একা ফেলে রেখে যাওয়া সম্ভব নয়। তাই তার ভাই এবং আমি মেয়েটির অচেতন শরীরকে কাঁধে করে বয়ে নিয়ে চলেছি। এই জায়গা মনুষ্য বসবাসের অযোগ্য। বৃষ্টি খানিকটা ধরলেও এখানে রাত কাটানো কতটা সম্ভব হবে তা নিয়ে আমি যথেষ্ট দুশ্চিন্তায় আছি। এর আগে কখনো সুন্দরবনে আসেনি। এখানকার ম্যানগ্রোভ জঙ্গল যে আসলে কি তা প্রথম দর্শনেই হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রতি পদক্ষেপে কিছু না কিছু আমাদের পথ রোধ করে দাঁড়াচ্ছে। কখনো প্রকাণ্ড সব গাছগাছালি, কখনো বা তাদের শ্বাসমূল একেবারে সুচালো ফলার মতো উঁচিয়ে রয়েছে। এর উপর কারো পা পড়লে সে হাড়ে হাড়ে টের পাবে কতটা তীক্ষ্ণ এটা। অত্যন্ত সন্তর্পণে পা ফেলতে হচ্ছে। আলোর কোনো বন্দোবস্ত নেই আমাদের কাছে। জলে ভিজে পকেটের মোবাইলটা অকেজো হয়ে গেছে। স্রেফ ফ্ল্যাশ লাইটটুকু জ্বালাতে পারলেও সুরাহা হতো।
পথ চলা শুরু করার আগেই হারাধন জোয়ারদার মানে আমাদের ওই সহযাত্রী বৃদ্ধ সবাইকে সাবধান করে দিয়ে বললেন, অত্যন্ত সাবধানে পা ফেলবেন। ওই শ্বাসমূলগুলো কোথাও ছুরি থেকেও বেশি সাংঘাতিক। তেমন ভাবে ওর উপরে পা পড়লে পায়ে এপর ওপর হয়ে যেতে পারে। সাবধানে দেখে দেখে পা ফেলবেন। ওর এই সাবধান বাণী যে কতখানি সত্যি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রতি পদক্ষেপে ক্ষত বিক্ষত হওয়ার ভয় নিয়ে এগিয়ে চলেছি আমরা তিনজন। আর আমাদের ভরসায় এগিয়ে চলেছে একটা অচৈতন্য শরীর। মেয়েটির জ্ঞান ফিরছে না দেখে প্রথমে আমি ঘাবড়ে গেছিলাম, তারপর নাড়ি দেখে আশ্বস্ত হই। মেয়েটির শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, রক্ত চলাচলেও কোনো অসুবিধা লক্ষ্য করলাম না। অথচ তার যে কেন জ্ঞান ফিরছে না সেটাও আন্দাজ করতে পারছিলাম না। আমি চিকিৎসা শাস্ত্রের লোক নই, আমার ক্ষুদ্র বুদ্ধিতে এমন কিছুই আসছিল না যাতে তার ওই অচেতন অবস্থাকে সংজ্ঞায়িত করা যায়। হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছিলাম রাতটুকুর মতো কোনো রকমে মাথা গোঁজার একটা ঠাঁই পাওয়া যাবে কিনা। আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, আর তেমন হলে এবার নিউমোনিয়া বাঁধা। প্রথমে নদীর জল ও পরে বৃষ্টির কারণে আন্ডারওয়্যার পর্যন্ত ভিজে সপসপে হয়ে আছে। সামান্যতম হাওয়া বইলেও ঠান্ডায় সারা শরীরে কাঁপুনি দিয়ে উঠছে। সর্দি জ্বর একটা লাগবে ঠিকই, কিন্তু বাড়াবাড়ি হয়তো এখনই কিছু হবে না। আবার এটাও ঠিক, এর বেশি ভেজা আমার শরীর সহ্য করতে পারবে না। নানান বাধা বিপত্তি উপেক্ষা করে জানি না কোন অজানার উদ্দেশ্যে এগিয়ে চলেছি। মনের মধ্যে হাজারো চিন্তা আর দুশ্চিন্তারা জট পাকাচ্ছে। সবে সন্ধে হয়েছে। এই বিশাল রাতটা এই পাণ্ডব বর্জিত জঙ্গলে কিভাবে কাটাবো তাই ভাবছি। এমন সময় হারাধনবাবু চিৎকার করে উঠলেন, আরে ওটা কি? নিজের ভাবনায় ভাবিত ছিলাম তাই খেয়াল করিনি। এবার ভদ্রলোকের চিৎকার শুনে ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম আমাদের থেকে আন্দাজ 150 মিটার দূরে একটা বাড়ির ভগ্ন প্রায় অবয়ব দেখা যাচ্ছে। উত্তেজনায় আমিও লাফিয়ে উঠলাম। ছেলেটিকে বললাম, ভাই তোমার দিদিকে শক্ত করে ধরো, চলো তাড়াতাড়ি পা চালিয়ে ওই বাড়িটার কাছে গিয়ে দেখি আজ রাতের মতো আশ্রয় পাওয়া যায় কিনা। সামান্য মাথা গোজার ঠাঁই পাওয়া গেলে আজ রাতটা অনায়াসে কেটে যাবে। অন্ধকারে সামান্য জোনাকির আলো মনের মধ্যে জোর বাড়িয়ে দেয়। ডুবন্ত মানুষ খড়কুটোকেও পালতোলা জাহাজ ভেবে শেষ চেষ্টা করে। দূর থেকেই যে বাড়িটাকে দেখে ভগ্নপ্রায় বলে মনে হচ্ছিল, তাও যে আমার মনে কতটা বল এনে দিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এতক্ষণ যে বাধাগুলো পাহাড় প্রমাণ বলে মনে হচ্ছিল, এখন অনায়াসেই তা টপকে আমাদের গন্তব্যের দিকে ছুটে চললাম। প্রায় চলতে চলতে হোঁচট খেতে খেতে একসময় সেই বাড়ির কাছে পৌঁছলাম। কাছে গিয়ে এক প্রকার হতাশ হলাম বললেই চলে। যেটাকে বাড়ি বলে ভুল হয়েছিল তা একসময় বাড়ি থাকলেও বর্তমানে বেশ কিছু ইঁটের পাঁচা ছাড়া আর কিছুই নয়। টিনের ছাদ বোধহয় ঝড়ে উড়ে গেছে, দেয়ালের বেশিরভাগই খসে পড়েছে এদিক ওদিক। লোহার গেটখানায় বৃষ্টির জলে ও ভেজা হাওয়ায় কত দিন ধরে যে ধীরে ধীরে জং পড়েছে তারই অত্যা নেই। সে জরাজীর্ণ গেটটা ভেঙে দেওয়ালের গা থেকে ঝুলছে। এতক্ষণ ভাবছিলাম এ বাড়িতে প্রবেশাধিকার পাবো কিনা, কিন্তু এখন দেখছি ভিতরে ঢোকা কোনো ব্যাপারই নয়। তবে এটাও ঠিক যে এ বাড়ির ভেতরে ঢোকা আর বাইরে জঙ্গল মাথায় করে রাত কাটানোর মধ্যে বিশেষ পার্থক্য নেই। হারাধনবাবুকে প্রশ্ন করলাম, কি মশাই, ভেতরে ঢুকে দেখবো নাকি? দেখতে তো হবেই। বাড়িখানার অবস্থা যেমনই হোক, অন্তত 4টে দেয়াল তো পাওয়া যাবে। মেয়েটিকে তার ভাইয়ের জিম্মায় রেখে আমি আর সেই বৃদ্ধ সন্তর্পণে বাড়ির ভিতরে ঢুকতে উদ্যত হলাম। বৃদ্ধ জোয়ারদার মশাই দুটো লাঠি কুড়িয়ে নিয়ে এসে একটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, মশাই, মাটিতে লাঠি ঠকতে ঠকতে চলুন। আর কিছু হোক না হোক, সাপ খপ থাকলে সেই শব্দে ছড়ে পড়বে। হাতে কোনো আলো ছাড়া ওই ভাঙাচোরা পরিত্যক্ত বাড়িতে ঢোকা কতটা নিরাপদ হবে এটা ভাবতে ভাবতেই ভিতরে ঢুকে পড়লাম। এদিক ওদিক ইঁটের পাজা ছড়িয়ে রয়েছে। এর মধ্যে কিভাবে রাত কাটাবো সেই নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। এমন সময় বাইরে থেকে কয়েকটা মর্মভেদী চিৎকার ভেসে এলো। হারাধনবাবু উদ্বিগ্ন স্বরে বললেন, কি হলো বললেন তো? আমি কোনো জবাব না দিয়ে পরিমরি করে ছুটে সেই ভগ্নপ্রায় বাড়ির বাইরে বেরিয়ে এলাম। দেখলাম সেই ছেলেটি মাটির মধ্যে বসে আর্তনাদ করছে। অন্ধকারে কিছুই বুঝতে পারলাম না। ছেলেটির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এমন করে চিৎকার করছো কেন? প্রশ্নটা করতে করতেই খেয়াল করলাম ওর আশেপাশে সেই মেয়েটিকে আর দেখা যাচ্ছে না। ছেলেটির জবাবের অপেক্ষা না করে আবার শুধালাম, কি হলো বলো কিছু, তোমার দিদি কই? এবার ছেলেটা যন্ত্রণা কাতর স্বরে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে কি যে বলে গেল ঠিক বুঝতে পারলাম না। তার কাঁধে হাত রেখে বললাম,
কান্না থামাও ভাই, শান্ত হয়ে পরিষ্কারভাবে বলো কি হয়েছে, কোথায় গেল তোমার দিদি, আর তুমি বা এরকম চিৎকার করছিলে কেন? এবার খানিকটা দম নিয়ে ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আপনি দিদিকে কোলে শুয়ে ওই বাড়ির ভিতরে ঢুকে গেলেন। দিদির তো তখনও জ্ঞান ফিরছে না। এদিকে এদিকে খুব জোরে আমার প্রস্রাব পেয়েছিল। দিদিকে এখানে শুয়ে রেখে ওই পাশে গিয়েছি। অমনি ঘাড়ের কাছে একটা শীতল নিঃশ্বাস টের পেলাম। প্রস্রাব করা বন্ধ করে পিছন ফিরে দেখি কখন যেন দিদি নিঃশব্দে আমার পিছনে এসে দাঁড়িয়েছে। ওকে কেমন জানেন, ওকে কেমন অদ্ভুত দেখাচ্ছিল। সবে ওকে কিছু একটা বলতে যাচ্ছিলাম, এমন সময় বিকট গর্জন করে ও আমার গলাটা চিপে ধরে। সকালের ঘটনাটা আমার মনে পড়ে যায়। অন্য কেউ হলে কি করতাম জানি না, কিন্তু ও আমার নিজের দিদি, তাই সাহস করে ওর হাত দুটো জোর করে ছাড়িয়ে নিলাম। এক মুহূর্তের জন্য দিদি যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ করে আমার হাতে প্রচণ্ড একটা কামড় বসিয়ে দেয়। ও বাবা, কি কামড়! যন্ত্রণায় কাঁদতে উঠি আমি। হাতের দিকে তাকিয়ে দেখি সেখানে দাঁতের ছাপ বসে গেছে, আর 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 সেই ক্ষত থেকে রক্ত বেরোতে আরম্ভ করেছে। ও কেন এমন করলো জানার জন্য মুখ তুলে তাকাতেই দেখি সে দিদি তো উধাও হয়ে গেছে। ওকে কোথাও দেখতে পাচ্ছি না, আশেপাশে কোথাও নেই। এদিক ওদিক তাকালাম, কিন্তু দিদি তো কোথাও নেই। দিদিকে আর কোথাও দেখতে পেলাম না, জানেন, দিদিকে আর কোথাও দেখতে পেলাম না। সে কি কথা? কোথায় গেল তোমার দিদি? এই অন্ধকার জঙ্গলের মধ্যে চতুর্দিকে বিপদ, তার মধ্যে সে কোথায় ঘুরে বেড়াবে? তোমার হাতে কি খুব ব্যথা করছে? তোমার দিদিকে তো খুঁজতে হবে। তুমি কি পারবে আমাদের সাথে যেতে? একের পর এক প্রশ্ন বানে বিদ্ধ করলাম ছেলেটাকে। আমার প্রশ্ন শেষ হওয়া মাত্রই হারাধন বাবু বলে উঠলেন, আমাদের মানে? আমি কোথাও যাচ্ছি না মশাই। আমি বললে কি আপনারাও যাবেন না? চলুন তিনজনে মিলে ওই ভাঙাচোরা বাড়ির ভিতরেই রাতটুকু কাটিয়ে দিই। কাল সকালে যা হয় দেখা যাবে। আমি ওর এই অবাস্তব প্রস্তাবে বিরক্ত হয়ে বললাম, এ কেমন কথা বলছেন মশাই? একটা মেয়ে অসুস্থ, তাকে ফেলে রেখে এইভাবে আমরা লুকিয়ে বসে থাকবো? আপনি এমন একটা প্রস্তাব দিলেন কি করে? আপনি কি মানুষ? হ্যাঁ মানুষ। আমি একজন রক্ত মাংসের মানুষ, আর তাই আমার শরীরের প্রাণের সাথে ভয়ও আছে। ভয় খুব দরকারি জিনিস মশাই। খামোকা ভয়কে জয় করার চেষ্টা কখনো বিপদ ডেকে আনতে পারে। তাছাড়া জানেন তো, আপনি বাঁচলে বাপের নাম। যাকে এত কথা বুঝিয়ে আমার লাভ নেই। আমি চললাম ওই ঘরের ভেতরে। আর আপনাদের একটা কথা বলে দিন মশাই, আপনারা যার খোঁজ করতে চাইছেন, আমার বিশ্বাস সে কিন্তু কোনো মানুষ নয়। সে কিন্তু কোনো মানুষ নয়, হ্যাঁ, মনে রাখবেন। রহস্যময় স্বরে বলে উঠলেন হারাধন জোয়ারদার। বিরক্ত হলেও ওর এই বক্তব্যে আমি আশ্চর্য হয়েছিলাম, তাই প্রশ্ন করলাম, মানুষ নয় মানে? মানে সে একটা অশরীরী পেতাত্তা আর জিন। এই বলে কেমন যেন শিউরে উঠে ভদ্রলোক এক ছুটে সেই বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। আমি ওর বিষয়ে আর মাথা ঘামালাম না। ছেলেটিকে বললাম, ভাই চলো দেখি তোমার দিদিকে কোথায় খুঁজে পাই। অনেকক্ষণ তো হয়ে গেল। অন্ধকার রাত, মাঝে মাঝে বিদ্যুৎ চমকের আলোয় সেই ঘন অরণ্য আলোকিত হয়ে উঠছে। হাঁটতে হাঁটতে ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, তোমার দিদির নাম কি? আগে হ্যাঁ, দিদির নাম ইয়াসমিন। দিদি দিদি, তুই কোথায় গেলি? দিদি। কাঁদো কাঁদো স্বরে জবাব দেয় ছেলেটি। এবার তার নাম ধরে ডাকতে শুরু করলাম, ইয়াসমিন ম্যাডাম, ইয়াসমিন, কোথায় আপনি? শুনতে পাচ্ছেন? ভয় নেই, আমরা আপনার কাছেই আছি। ইয়াসমিন ম্যাডাম। দিদি। ছেলেটিও দিদি দিদি করে ডেকে চলেছে।
আমাদের ডাক জঙ্গলের আর্দ্র বাতাসে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে বারংবার, কিন্তু কোনো প্রত্যুত্তর পাচ্ছি না। আমার মন কু ডাকতে শুরু করেছে। আমরা দুইজন ওই বাড়িটা থেকে প্রায় 200 মিটার দূরে চলে এসেছি। এমন সময় পিছন থেকে বৃদ্ধ জোয়ারদার মশাইয়ের আর্তনাদ শুনতে পেলাম। সোমনাথ বাবু, বাতান হয়। সেই আর্তনাদ যে কোনো মানুষের হৃদস্পন্দন বন্ধ করে দিতে পারে। কাল বিলম্ব না করে দুজনেই সেদিকে ছুটতে আরম্ভ করলাম। যত সেই ভগ্নপ্রায় বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছিলাম, ততই হারাধন বাবুর আর্তনাদ তীব্রতর হচ্ছিল। তিনি আমার নাম করেই ডাকছেন, বাতান আমায় সোমনাথ বাবু, সোমনাথ বাবু। ভদ্রলোক কি সাপখোপের পাল্লায় পড়লেন? অবশেষে বাড়ির সেই ভগ্নপ্রায় দেওয়ালের সামনে গিয়ে উপস্থিত হলাম আমরা। বাইরে তো অন্ধকার, কিন্তু সেই ভাঙাচোরা ঘরের ভিতর যেন সাক্ষাৎ অমাবস্যা নেমে এসেছে। প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না, ওই মিশকালো অন্ধকারে কিছুই ঠাহর করতে পারছিলাম না আমরা। তারপর হারাধন বাবুর চিৎকারটা ঘরের যে দিক থেকে ভেসে আসছিল সেদিকে দেখার চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যেই চোখ সয়ে এলো, আর সেই অন্ধকারে যে দৃশ্য আমি আর ছেলেটি দেখলাম তা কোনো দিন ভুলতে পারবো বলে মনে হয় না। আমরা দেখলাম ঘরের ভিতর ইতস্তত ছড়িয়ে থাকা ইঁটের পাজার মধ্যে চিত হয়ে পড়ে আছেন বৃদ্ধ হারাধন জোয়ারদার, আর তার সামনে উবু হয়ে অনেকটা ব্যাঙের মতো বসে আছে একটা নারীর অবয়ব। সে অবয়ব যে কার তা বুঝতে অসুবিধা হলো না। সকাল থেকে যে মেয়েটি আমার সহযাত্রী, তার এমন বিকৃত আচরণ দেখে আমি স্থাণুবৎ দাঁড়িয়েছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। নারী অবয়বটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বৃদ্ধের দিকে। ভয়ে, উত্তেজনায়, ঘটনার আকস্মিকতায় ওই বৃদ্ধ সম্ভবত নড়াচড়া করার শক্তি হারিয়েছিলেন। তিনি একইভাবে শুয়ে শুয়ে খালি একটাই কথা বলে যাচ্ছিলেন, সোমনাথ বাবু আমায় বাঁচান, সোমনাথ বাবু আমায় বাঁচান, আমায় বাঁচান। হঠাৎ মেয়েটি একটা অদ্ভুত অমানসিক গলায় সাপের মতো হিসিয়ে বলে উঠল, একদম চুপ, কেউ বাঁচাবে না তোকে। খুব জেনে গেছিস না জিনদের ব্যাপারে? তোর মতো সব জানতাগুলোকে আমার একদম সহ্য হয় না। দুনিয়ার সব খবর তোদের কাছে আছে, তাই না? তারপর বৃদ্ধের বলার ঢং নকল করে সেই ভয়ঙ্কর অবয়ব আবারও বলে উঠল, ওরে জিনে পেজ সব জানে। তাই তুই যখন জানো, তাহলে জিন যে কি করতে পারে সেটাও তো তোমার জানা উচিত। বলেই খিলখিলিয়ে হেসে উঠল মেয়েটি। সেই হাসি কোনো মানুষের হাসি হতে পারে না। সেই হাসির মালিক যে কোনো অলৌকিক অমানসিক শক্তি, তা একটি শিশুও বলে দিতে পারে। ওই হাসি শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে হলো সেখান থেকে ছুটে পালিয়ে যাই, কিন্তু আমার পা দুটোকে যেন শক্ত করে মাটিতে গেঁথে দিয়েছে। নড়াচড়া করার শক্তি হারিয়েছি আমি। বৃদ্ধ হারাধন বাবু কাতর স্বরে বলে উঠলেন, মাফ করে দাও আমার মাফ করে দাও। আমি আর কখনো এরকম করব না। আমাকে মাফ করে দাও। আমি আর কখনো করব না এরকম। মাফ করে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এরকম বলবো না। আমার অন্যায় হয়ে গেছে। ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? আমায় কি ছেড়ে দিয়েছিল? মালিককে তার নিজের লোভ লালসা মেটাতে দিইনি বলে চুরির অপবাদ দিয়ে আমাকে কি মার মেরেছিল। আজও মনে পড়লে আমি যন্ত্রণায় ছটফট করে উঠি। সেদিন আমিও মাফ চেয়েছিলাম, বারবার পায়ে ধরেছিলাম, বলেছিলাম আমি চুরি করিনি, আমার ছেড়ে দাও। কিন্তু কেউ আমার কথা শোনেনি। সেদিন সবাই আমায় দুপায়ে তুলে দিয়েছিল। আমি গরিব বলে, আমার হয়ে কথা বলার কেউ ছিল না বলে সেদিন আমায় কম কষ্ট সহ্য করতে হয়েছে। আজ সব সুদে আসলে মেটাবো, সব সুদে আসলে উসুল করবো।
সেই বিকৃত কণ্ঠস্বরে কথাগুলো বলে আবারও খিলখিলিয়ে হাসতে শুরু করলো মেয়েটা। আমি আর সেই ছেলেটি নীরব দর্শকের মতো ওই ভগ্ন প্রায় বাড়ির সামনে দাঁড়িয়ে এই অতি লৌকিক দৃশ্য দেখে চলেছিলাম। হারাধন জোয়ারদার প্রায় কাঁদো কাঁদো স্বরে বললেন, কিন্তু আমি তো কি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি তো তোমাকে চিনি না। জবাব দেন বৃদ্ধ। মেয়েটি আবার হিসিয়ে হেসে ওঠে। সে যেন বৃদ্ধের কথায় বেশ আমোদ পেয়েছে। হাসির দমক থামতে নারী অবয়ব হিসিয়ে বলে, না, তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু ভালো তো কিছু করিসনি তুই। হ্যাঁ, আমাকে চিনিস না ঠিকই, কিন্তু কাউকে না কাউকে তো চিনিস। অবহেলিত, নিপীড়িত, লাঞ্ছিত মানুষের জন্য কোনোদিনও কিছু করেছিস তুই শয়তান? এছাড়াও তোর দোষ আছে। তোর দোষ এই যে তুই মানুষ। লোকে জানোয়ারের বাচ্চা বলে গালাগাল দেয়, আসলে মানুষের বাচ্চা বলে গালাগাল দেওয়া বোধ হয় তার থেকেও বেশি অপমানজনক। প্রতিটা মানুষই বেঈমান। যে মেয়েটার শরীরে আমি বাসা বেঁধেছি তার থেকে লোলুপ দৃষ্টি পড়েছিল এক শয়তানের। সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? রক্ষক রূপী সেই পক্ষক ছিল মেয়েটির ছোটবেলার এক দুঃসম্পর্কের আত্মীয়। সমাজে তার বেশ প্রভাব প্রতিপত্তি ছিল। সে প্রায় ওর বাড়িতে যেত। মেয়েটি কত কেঁদেছে তার বাবা মায়ের কাছে, কিন্তু তার চোখের জল মোছাবার জন্য তার নিজের বাবা মাই কখনো এগিয়ে আসেনি। লোক লজ্জার ভয়ে চুপ করে থাকার পরামর্শ দিয়েছিল তার। সেই আত্মীয় সামাজিক প্রভাব এতটাই বেশি ছিল যে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে নাকি সমাজই মেয়েটিকে খারাপ মেয়ে বলে ডাকবে। কাঁদতে কাঁদতে মেয়েটির অন্তরের পবিত্রতা সুচিতা নষ্ট হয়ে গিয়েছিল। সেই আত্মীয় রূপী রাক্ষস তার যা ক্ষতি করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে ওর মা বাবা। সমাজের ভয়, লোক লজ্জার ভয় নিজের মেয়ের যন্ত্রণায় মলম লাগায়নি পর্যন্ত। তাকে ঠেলে দিয়েছিল লজ্জা, ঘৃণা, ভয়ের এক অসীম অনন্ত অন্ধকূপের মধ্যে। যেদিন সেই নোংরা লোকটা মেয়েটার সম্মানহানি করেছিল সেদিন কিন্তু ওর অন্তরাত্মা নষ্ট হয়ে যায়নি। তবে যেদিন নিজের আপনজনদের কাছ থেকে প্রতারিত হয়ে মেয়েটি দিন রাত চোখের জল ফেলেছিল সেদিন ওর মনের উপর নেমে এসেছিল অন্ধকারের কালো ছায়া। আর সেই অন্ধকার যে আমার বড় প্রিয়, সেই অন্ধকারই যে আমার বাস। আর সেই কারণে আমি ওর শরীরে আশ্রয় নিতে পেরেছি। একটানা কথাগুলো হিসিয়ে বলে হেসে ওঠে মেয়েটি খিলখিলিয়ে। সেই কান গরম করা হাসি থামিয়ে মেয়েটি আবার বলল, অনেক কথাবার্তা হয়েছে বুড়ো, এবার তোমার মরার পালা। এই বলে এক লাফে বৃদ্ধ হারাধন জোয়ারদারের বুকের উপর উঠে আসে সেই নারী অবয়ব। তারপর বৃদ্ধের মাথাটা দু হাতে চেপে ধরে ডান দিকে জোর করে ঘুরিয়ে দেয়। হাড়গোড় ভেঙে যাওয়ার একটা মটমটানি শব্দ। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এসেছিল বোধহয়। না! সেই আর্তনাদ শুনে আমাদের দিকেই ফিরে তাকালো মেয়েটা। আর ঠিক সেই সময় আশেপাশে কোথাও যেন ভয়ঙ্কর শব্দে বাজ পড়ল। কান ফাটানো শব্দে চমকে উঠলাম আমরা। চরাচর প্রচণ্ড আলোকে আলোকিত হয়ে উঠল। আর সেই আলোয় দেখলাম এক বীভৎস দৃশ্য। মেয়েটি বৃদ্ধ হারাধন জোয়ারদারের মুন্ডুটা ধর থেকে ছিঁড়ে উপড়ে নিয়েছে। তার সেই দুই হাত ভেসে যাচ্ছে তাজা কালচে রক্তে। হারাধন বাবুর মুন্ডুহীন দেহটা তখনও থরথর করে কাঁপছে। মেয়েটার চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেছে। সে চোখে যেন মণি ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের দিকে কয়েক মুহূর্ত নিষ্পলকে তাকিয়ে থাকলো মেয়েটি। তারপর প্রথমে এক ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ল সে। হাসির দমক থামতে না থামতে উড়ু দেবার মতো বিকট এক শব্দ করল সেই অলৌকিক জীব। সেই শব্দে গোটা চরের সমস্ত পাখিরা ভয়ে সমস্বরে ডেকে উঠল। গাছের ডালে ডালে ঘুমন্ত পাখিরা যেন দুঃস্বপ্ন দেখে একই সাথে জেগে উঠেছে। তাদের প্রবল চিৎকার, ডানা ঝাপটানো আর হুলস্থুলের মধ্যেই আরও একবার বজ্রপাত হলো।
সাথে সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। বজ্রপাতের শব্দে সম্বিত ফিরে পেলাম আমি। পাশে পাথরের মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে থাকা সেই হতবম্ব ছেলেটিকে ধাক্কা দিয়ে বললাম, পালাও পালাও। ওই বৃষ্টির মধ্যে ওই জনহীন সুন্দরী গাছের জঙ্গলের ভেতর দিয়ে পরিমরি করে যেদিকে দু চোখ চায় ছুটলাম। কোথায় ছুটে চলেছি, কোন দিকে যাচ্ছি, আদৌ এই অলৌকিক শক্তির হাত থেকে পালানো সম্ভব কিনা কিচ্ছু জানি না, কিচ্ছু না। শুধু এইটুকু জানি যে এখানে দাঁড়িয়ে থাকা মানে সাক্ষাৎ মৃত্যু। আত্মরক্ষার একটা শেষ চেষ্টা করতেই হবে। কোথায় জংলি গাছের ঘষা লেগে হাত পা কেটে যাচ্ছে, গাছের ডালে বাড়ি লেগে কাঁধে ঘাড়ে যন্ত্রণার সৃষ্টি হচ্ছে, উঁচু নিচু অসমান জল কাদায় ভেজা চপচপে মাটিতে পা ফেলতে গিয়ে পা মুচকে যাচ্ছে। সেসবের কোনো কিছুতেই আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। চিন্তা তখন শুধু একটাই, যেভাবেই হোক এই অলৌকিক প্রতিহিংসা পরায়ণ শক্তির হাত থেকে বাঁচবার চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা যত জোরে দৌড়চ্ছি ততই দ্রুত গতিতে আমাদের পিছনে ধাওয়া করে আসছে সেই ভয়ঙ্কর অপশক্তি। আকাশ বিদীর্ণ করা অশুভ হাসিতে আমাদের অন্তরাত্মা কাঁপিয়ে তুলছে সে। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি লাফ দিয়ে ঘাড়ে এসে পড়বে সেই নারী অবয়ব, আর বোধহয় বাঁচার আশা নেই। দৌড়তে দৌড়তে একসময় সেই জঙ্গল অতিক্রম করে প্রায় নদীর চরে এসে পৌঁছেছি। এমন সময় পিছন থেকে সেই ছেলেটির আর্তনাদ শুনতে পেলাম। দৌড়তে দৌড়তেই একবার পিছন ফিরে তাকালাম আমি। দেখলাম সেই কিশোর মাটির মধ্যে আছাড় খেয়ে পড়েছে। বোধহয় ওঠার চেষ্টাও করছে কিন্তু পারছে না। দৌড়তে গিয়ে বেকায়দায় পা মুচকেছে হয়তো। একবার ভাবলাম গিয়ে তাকে টেনে তুলি। বৃদ্ধ হারাদর জোয়ারদারের বলা সেই সাবধান বাড়ি মনে পড়ে গেল, আপনি বাঁচলে বাপের নাম। এ কোনো চোর গুন্ডা বা ছিনতাইবাজ নয়। আমার চিন্তা ভাবনার অজ্ঞান গভীরতা থেকে উঠে আসা কোনো এক অলৌকিক অতি প্রাকৃতিক শক্তি। এর হাত থেকে ছেলেটাকে বাঁচানোর কোনো ক্ষমতা আমার নেই। কাজে এতটা এগিয়ে এসে আবার পিছিয়ে যাওয়া কতটা সঠিক হবে তা বুঝতে পারলাম না। দেখলাম অচিরেই সেই নারী অবয়ব ব্যাঙের মতো লাফাতে লাফাতে এসে পৌঁছেছে ঠিক সেই ছেলেটির কাছে। আর দেরি করা সমীচীন বোধ করলাম না। সামনের দিকে ছুটতে শুরু করলাম প্রাণপণে। পিছন থেকে ভেসে আসছিল সেই মেয়েটির অলৌকিক অট্টহাসি। ছুটতে ছুটতে হঠাৎ নদীর দেখা পেলাম আমি। একটা আলো ভটভট শব্দ করতে করতে এগিয়ে আসছে সেই নদী বেয়ে। তার স্বরে চিৎকার করলাম, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও আমাদের। কয়েক মুহূর্তে নীরবতা, তারপর সেই ভটভটি থেকে প্রত্যুত্তর ভেসে এলো, ভয় নেই, আমরা এসে গেছি। জলযানটা এসে ঠেকলো নদীর চরে। তার থেকে যিনি নেমে এলেন তাকে দেখে আমার দু চোখ বেয়ে জল বেরিয়ে এলো। সে জল আনন্দের নাকি ভয়ের নাকি দুঃখের তা আমি জানি না। শুধু এটুকু জানি যে বৃদ্ধ মৌলবী সাহেব আমার ত্রাণকর্তা হয়ে ভেসে এসেছেন এই দ্বীপে। তাকে দেখতে পেয়ে ছুটতে গেলাম আমি। প্রথমে কিছুক্ষণ উত্তেজনায় কোনো কথা বলতে পারিনি। তারপর জঙ্গলের দিকে আঙুল দেখিয়ে বললাম, ও আসছে, ও আসছে। মৌলবী সাহেব আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভয় নেই, আমি আছি, আল্লাহ আছেন। তাকিয়ে দেখলাম ছুটতে ছুটতে জঙ্গলের ভিতর থেকে অর্ধুন্মাদের মতন বেরিয়ে আসছে সেই মেয়েটি। নৌকোর আবছা আলোয় তার চেহারা আরও বিভৎস দেখাচ্ছে। বেশ কিছুটা ছুটে এসেই হঠাৎ থমকে গেল সে। চিৎকার করে মৌলবী সাহেবের উদ্দেশ্যে বলে উঠল, তুইও কি বাঁচাতে পারবি না? ও আমার শিকার। দেখলাম বৃদ্ধ মৌলবী সাহেব মৃদু হাসছেন। তিনি বজ্র গম্ভীর স্বরে বলে উঠলেন, তুই ওর কোনো অনিষ্ট করতে পারবি না। ও এখন আল্লাহের শরণাপন্ন। যা যা, ফিরে যা এখান থেকে, ফিরে যা বলছি। তাকিয়ে দেখলাম ওর ওই আদেশে কেমন যেন নেতিয়ে পড়ছে মেয়েটা। বৃদ্ধ মৌলবী সাহেব তার ধর্মীয় রীতি অনুযায়ী কী সব যেন মন্ত্র পড়তে আরম্ভ করেছেন। চোখের সামনে মেয়েটার শরীর এলিয়ে পড়ল জলকাতার মধ্যে। বুঝতে পারলাম বিপদ কেটে গেছে, আর ভয় নেই। প্রচণ্ড উত্তেজনায় আমার স্নায়ুগুলো তখন কাহিল হয়ে পড়েছে। এই আকস্মিক পরিত্রাণ পাওয়ায় আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখের সামনেটা ঝাপসা হয়ে গেল। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম সেই জলকাতার মধ্যে। জ্ঞান যখন ফিরল তখন দেখলাম নৌকোর খোলে শুয়ে আছে। ভোরের আলোয় রাঙা হয়ে উঠেছে আকাশটা। মেঘ কেটে গেছে। কাল আমি জ্ঞান হারাবার পর থেকে ঠিক কী হয়েছে তা জানি না। বৃদ্ধ মৌলবী সাহেব অনন্তের পানে চেয়ে বসেছিলেন। আমার জ্ঞান ফিরতে দেখে আমায় উঠে বসতে সাহায্য করলেন। এদিক ওদিক তাকিয়ে দেখলাম ছইয়ের ভিতর সেই মেয়েটি আর তার ভাই শুয়ে আছে। তাদের অক্ষত দেখে ভালো লাগলো, মনটা নিশ্চিন্ত হলো। মৌলবী সাহেবের উদ্দেশ্যে প্রশ্ন করতে যাচ্ছিলাম, কাল রাতে
সেই শান্ত ধীর স্থির বৃদ্ধ মৌলবী আমায় হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বললেন, সকাল হচ্ছে, অন্ধকারের কথা এখন থাক, সে কথা পরে হবে। এসো এসো, আমরা যে যার ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সৎ পথে থাকার, সৎ চিন্তা করার এবং সৎভাবে বাঁচার রাস্তা দেখান। মনে রেখো সোমনাথ, সমস্ত সু এবং কু মানুষের ভিতরেই আছে। আমরাই ঠিক করি যে আমাদের মধ্যে কোন দিকটা বিকশিত হবে। আর মানুষকে ভালোবাসতে জানলে অন্ধকার কখনোই মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। ওর কথা শুনে মনের মেঘটা কেটে গেল ঠিকই, কিন্তু অনেকগুলো প্রশ্ন এখনো জমা হয়ে রইল। কাল রাতে ঠিক কি হয়েছিল? আমার চোখের সামনে যা যা ঘটতে দেখেছিলাম তার সব কি সত্যি নাকি আমার মনের ভ্রম? এই মেয়েটি ও তার ভাই কে? কোন অন্ধকার বাসা বেঁধেছে মেয়েটির মনে? এই সমস্ত প্রশ্নের উত্তর কেবলমাত্র একজনই দিতে পারেন, আমার সামনে বসা, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পোশাক পরা এই বৃদ্ধ মৌলবী। সানডে ক্লাসিক্যালে আজ শুনছিলেন অনির্বাণ ভট্টাচার্যের কলমে অন্ধকার জঙ্গলে। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত, রিতম, মঞ্জুরি ও আমি তপন। বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও এবং 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইন করেছে পিক্সলেট। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলে আজ নতুন এসেছেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হব টিম সানডে ক্লাসিক্যাল। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।